ভেবেছো ক্ষমতা চলে গেছে বিএনপি, দিল্লি বহু দূর আস্ত, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দেবে না, দিতে পারে না। কেন? এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম? বুলেটের সামনে ছিলাম? আর দখলদারির কথা বললি, চাঁদাবাজের কথা বললি, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, চরমায় পিসাবের বিরুদ্ধে কথা বলো। কি স্লোগান দাও? গাঁজা খায়, মিথ্যা খায়, নেশা খায়, মিথ্যা খায়, পীর সাহেব চর্ম নেই। শোনো, নেশা খায়, মিথ্যা খায়, পীর সাহেব চর্ম নেই। এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন, আন্ডাও নাই, বাচ্চাও নাই, সব ভাগছে। আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে। লিখে রাখেন সাংবাদিকরা, লিখে রাখেন, গজবের অপেক্ষায় আছে। মনে যা চায় তাই করবা। তুমি ভেবেছো যে 90 দশক, এটা 80 দশক, 70 দশকের মানুষ, এটা ভেবেছো সেই 71, 69, 70, 81, 77, ভেবো না এটা 81 এবং 77, এটা 2025। আজকে যুবক সচেতন হয়েছে, আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া, কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে, বলে না, কেউ কিছু বলতেছে না। ওই তোমার গুন্ডামির কারণে, অস্ত্রের কারণে, চাঁদাবাজির কারণে, তোমার জুলুমের কারণে। কিন্তু যখন বুঝের মধ্যে ঢুকবে, কেউ থাকবে না, তখন দেখবো অবস্থাটা কি হয়। অপেক্ষা করো। ভেবেছো ক্ষমতা চলে গেছে বিএনপি, দিল্লি বহু দূর আস্ত, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দেবে না, দিতে পারে না। কোন জ্ঞানবান মানুষ, কোন জ্ঞানী, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোন অবস্থাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে না। এই জনগণ, ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতা যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না? এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি, খুন করি, লুট করি, ধর্ষণ করি, অত্যাচার করি, অবিচার করি, তাহলে মানুষ ভোট দিবে না, ভয় আছে। এই ভয়কে উপেক্ষা করে যাই কাজ করতেছে, যখন ভয় থাকবে না, তোমাদেরকে মাছির মতো মনে করবে, মশার মতো মনে করবে, মানুষকে মানুষ মনে করবে না। এই দেশের শাসক ছিল মুসলমান, ব্রিটিশ 200 বছর শোষণ করেছে, তাদের বিরুদ্ধে মুসলমানরা আন্দোলন সংগ্রাম করেছে, ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, কিন্তু ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরও মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। ভেবেছিলাম যদি স্বাধীন এক কান্ট্রি করতে পারি, রাষ্ট্র করতে পারি, তাহলে মানুষ শান্তি পাবে। এর জন্য 47 আন্দোলন করে পাকিস্তান করলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। 71 আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কিসের জন্য? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। 71 আন্দোলনের স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান, ঋষি কামার মজদুর, জেলে তাঁতি, পুরুষ মহিলা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এই দেশের নাগরিক, তাদের মধ্যে সাম্যতা থাকা চাই। সব ক্ষেত্রে সাম্যতা থাকা চাই, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র, খাদ্য, প্রত্যেকটা জায়গায় সাম্যতা থাকা চাই। এই সাম্যতার ভিত্তিতে দেশে আন্দোলন করেছিলাম। মানবিক মর্যাদা, সে যতই গরিব হোক না কেন, ঋষি হোক না কেন, কামার হোক না কেন, জেলে হোক না কেন, মেতর হোক না কেন,
সে আশরাফুল মাখলুকাত। চাই সে ন্যাংরা হোক না কেন, খোরা হোক না কেন, সে মানুষ। চাই সে বস্তিতে থাকুক না কেন, রাজপ্রসাদে থাকুক না কেন, সে মানুষ। চাই সে আমার গোলাম হোক না কেন, আমি তার মালিক হোক না কেন, সে আমার মানুষ। সে গেটের দারোয়ান হোক না কেন, আমি তার চেয়ে বড় হই না কেন, সে মানুষ। মানবিক মর্যাদা চাই। আশরাফুল মাখলুকাতকে সম্মান করতে চাই, ইজ্জত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, আমরা তাদেরকে সম্মান ইজ্জত দিতে চাই, কিন্তু সেই মানবিক মর্যাদা নেই। আজকে এই গরিবের টাকার পয়সা দিয়ে যাদেরকে চাকরির বেতনের পয়সা দেওয়া হয়, তাদের অফিসে ঢোকার পরে ওরা মানুষদেরকে মানুষ মনে করে না, ওরা চাওয়ার চেয়ে খারাপ মনে করে। অথচ আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল, বেতনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে কোনো মানুষও যেতে পারে না। ওই অফিসগুলি আর মানুষের কোনো অফিস নেই, মানুষের সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা নাই। জুলুম, অত্যাচার, অবিচার, ঘুষ, দুর্নীতি মানুষকে মানুষ মনে করে না। এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম। যদি বাদশার ছেলে অন্যায় করে বিচার হবে, যদি শত্রুর ছেলেও দোষী না হয় তাকে ছেড়ে দিতে হবে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে, যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দেওয়া যাবে না। এর জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু ৭১-এর পরে আজকে ২০২৪-এর জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি? আওয়ামী লীগ কি করেছে? এমন কোন সেক্টর নাই যে সেক্টরকে সে ধ্বংস করে নেই। আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সিআইডির যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন। ডিজিএফ এর প্রধান তিনিও নাই, তিনিও চলে গেছেন। এমনকি বাইতুল মুকাররমের ইমাম সাহেবও সেও থাকতে পারে নাই। তার মানেটা কি? একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান সহ যতগুলি মানুষ আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কেউ নাই। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি ছিল না, সেই সেক্টরকে ধ্বংস করে নেই। এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না যেখানে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। আওয়ামী লীগ বিদায় হওয়ার পর হাজার সাংবাদিক আছে বাংলাদেশেই নেই। আপনি দেখুন, হাজার সাংবাদিক বাংলাদেশে নাই, যেখানে সাংবাদিকরা সমস্ত মানুষের সংবাদ প্রচার করবে, যেখানে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে। সেখানে যে সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে না পারে, তাহলে সাংবাদিকতার দরকারটা কি? ছেড়ে দেন, দরকার নাই তো, এটা করেন কেন? যদি সাংবাদিকরাও এক চোখা হয়, আর চোখে দেখে, এই সাংবাদিকতার প্রয়োজনটা কি? আমরা কি জানতে পারবো? সব জায়গায় নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই, এই বিচারকের অবস্থাটা কি? সরকার পতন হওয়ার পরে যারা খুন কেসের আসামি ছিল, ফাঁসির আসামি ছিল, সবাই মুক্ত হয়ে গেছে। এখন কেউ আর জেলে নেই। এমনকি মেডিকল হয়ে গেল, এমনকি আলাউদ্দিনের চেরাগ পেল যে সরকার পরিবর্তন হওয়ার আসামি সব বের হয়ে গেছে। আবার যারা আসামি ছিল না সব আসামি হয়ে গেছে। কি বুঝলেন? বিচারালয়গুলিও স্বাধীন নেই, ওই বিচারকদের কলমও স্বাধীনভাবে চলে না। যেখানে একজন মানুষ প্রার্থনা করে জীবন নিয়ে, একজন বিচারকের হাতের মধ্যে থাকে তার জীবন, থাকা এবং না থাকা। সেই বিচারকের কাছেই এই বাড়ি আমার থাকবে কি থাকবে না, এই জমি আমি পাবো কি পাবো না, আমার জীবন থাকবে কি থাকবে না, আমি জেলে থাকবো না বাহিরে থাকবো, যে বিচারকের দিকে তাকিয়ে থাকে আসামিগুলি,
তার জীবন মরণ যার কাছে ন্যস্ত থাকে, সেই বিচারকের উপরেও যদি মানুষের আস্থা না থাকে, তা মানুষ যাবে কোথায়? কোন জায়গায় যাবে আমাকে বলুন? রাস্তায় নিরাপদ নেই, হাঁটা চলায় নিরাপদ নেই, খাদ্যের মধ্যে নিরাপত্তা নেই, এমনকি ঔষধের মধ্যে ভেজাল, ডাক্তাররাও ভেজাল হয়ে গেছে, উকিলরাও ভেজাল হয়ে গেছে, সাংবাদিকরাও ভেজাল হয়ে গেছে, সব জায়গায় ভেজাল আর ভেজাল, 2 নম্বর আর 2 নম্বর, 2 নম্বর আর 2 নম্বর। এই দেশ চলতে পারে না, এটা দেশ না। ভেবেছিলাম এই ফেসিবাদ যদি দূর হয়ে যায়, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এই আশা নিয়ে বুলেটের সামনে, কামানের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম, যা কিছু হোক না কেন ফেসিসকে রাখা যাবে না। ভেবেছিলাম এই ফেসিস দুনিয়ার থেকে উৎখাত হওয়ার পরই, বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার পরই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার ইতিহাস এই বাংলাদেশে ঘটেছে। আমরা কি দেখেছি? মেয়ে বিবাহ দিবে না বাবা অস্বীকার করার কারণে এই বগুড়াতে বিএনপির একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে, বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে। তজিমুদ্দিনে চাঁদা না পাওয়ার কারণে এই বিএনপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। আমরা কি দেখলাম? একজন ব্যক্তি চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে তুলে নিয়ে সে যুবককে হত্যা করা হয়েছে। আজকে ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল। কেন? এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম? বুলেটের সামনে ছিলাম? আর দখলদারির কথা বললি, চাঁদাবাজের কথা বললি, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে কথা বলো। কি স্লোগান দাও? গাঁজা খায়, মিথ্যা কয়, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। শোনো, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন, আন্ডাও নাই, বাচ্চাও নাই, সব ভাগছে। আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে। লিখে রাখেন সাংবাদিকরা, লিখে রাখেন, গজবের অপেক্ষায় আছে। মনে যা চায় তাই করবা। তুমি ভেবেছো যে 90 দশক, এটা 80 দশক, 70 দশকের মানুষ, এটা ভেবেছো সেই 71, 69, 70, 81, 77। ভেবো না এটা 81 এবং 77, এরা 2025। আজকে যুবক সচেতন হয়েছে, আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া, কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে, বলে না? কেউ কিছু বলতেছে না। ওই তোমার গুন্ডামির কারণে, অস্ত্রের কারণে, চাঁদাবাজির কারণে, তোমার জুলুমের কারণে। কিন্তু যখন বুঝের মধ্যে ঢুকবে, কেউ থাকবে না, তখন দেখবো অবস্থাটা কি হয়। অপেক্ষা করো। ভেবেছো ক্ষমতা চলে গেছো বিএনপি, দিল্লি বহু দূর আস্ত, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দেবে না, দিতে পারে না। কোন জ্ঞানবান মানুষ, কোন জ্ঞানী, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোন অবস্থাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে না। এই জনগণ, ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতা যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না? এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি, খুন করি, লুট করি, ধর্ষণ করি, অত্যাচার করি, অবিচার করি, তাহলে মানুষ ভোট দিবে না, ভয় আছে। এই ভয়কে উপেক্ষা করে যাই কাজ করতেছে, যখন ভয় থাকবে না, তোমাদেরকে মাছির মতো মনে করবে, মশার মতো মনে করবে, মানুষকে মানুষ মনে করবে না। তুমি কি জানো, আল্লাহ না করুক, এই চাঁদাবাজরা যদি আমার ক্ষমতা আসে, এই দোকানদারি করতে পারবেন না, কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না, কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। কিন্তু
এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের। আমরা অগ্রিম কথা বলে গেলাম, গরিবের কথা বাসি হলে ফলে। আমরা তো হুজুর মানুষ, আমাদের কথা তো ফলবে না, বিশ্বাস করবেন না। আমি অনেক আগেই বলেছিলাম, যারা টক শো করেন, আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিএনপির এত ভোট এত ভোট এত ভোট। আমি বলি বিএনপি তো ভোট নেই। সে আশ্চর্য হয়ে গেছে, এত ভোট পেয়েছে। আমি বিএনপির কোনো ভোট নাই। এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের। মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির। বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির। এবার জোটের ভোট, তার মানে ভোট পরিবর্তনশীল। কেউ জন্ম দেওয়া ভোট নাই। ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জান মালের নিরাপত্তা আছে।